পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা সার। এই নিয়ে সাধারণ মানুষের যাবতীয় প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলোর উত্তর পেতে আমরা স্টুডিওতে আহ্বান করেছি পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী অরিন্দম নিয়োগীকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার স্যার, এই যে নির্বাচন কমিশনের অধীনে সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে, এর মূল উদ্দেশ্যটা কি? জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 21 নম্বর ধারার 3 নম্বর উপধারায় বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে বিশেষ সংশোধন করতে পারে, অর্থাৎ ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকেই বলা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন। 2025-এ কমিশন যে অর্ডার বার করেছে আমরা জানি, তাতে 12টি রাজ্যে এই রিভিশন চলছে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে একবার হলো, তারপরে এই 12টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় পর্যায়ে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকার সম্পূর্ণ পরিশুদ্ধ ভোটার তালিকার জন্য সমস্ত পদ্ধতি এবং সমস্ত স্টেপস নেওয়া হচ্ছে, সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা জানি গণতন্ত্রের একটা মূল স্তম্ভ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা, তার কারণে নির্ভুল ভোটার তালিকার উপরেই জনগণ ভোট দেন। তো এই ভোটার তালিকা তৈরি ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এবং কর্তব্যের মধ্যেও পড়ে। তাই জন্য এই এসআইআর এর মাধ্যমে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে এই ভোটার তালিকা নির্ভুল করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ এটা ডিনোভো, অর্থাৎ একদম নতুন করে ভোটার তালিকা তৈরির একটা পদ্ধতি। এর আগে 2002 সালে শেষ পশ্চিমবঙ্গে এই পদ্ধতি অনুসরণ করে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এখন 2025-এ আবার এই রিভিশন হচ্ছে। এই কারণেই আপনারা 2002 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্টটাকেই প্রাথমিক প্রামাণ্য নথি বলে ধরছেন? হ্যাঁ, এটা প্রসঙ্গত বলে রাখা ভালো। কিছু কিছু ভুল তথ্য অনেক সময় পৌঁছচ্ছে, যার জন্য আমরা ইলেকশন কমিশনও বলেছেন আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসগুলো রয়েছে সেখানে যাতে এটা ক্ল্যারিফাই করা যায়। প্রত্যেক বিএলও তার এলাকার ভোটারের বাড়িতে একটা করে এনিউমারেশন ফর্ম দেবেন, যেটা 2 কপি করে প্রত্যেক ভোটার পাবেন, প্রতিটি নির্বাচক পাবেন। এই তালিকা কিন্তু প্রস্তুত হবে 2025-এর কারেন্ট ভোটার লিস্ট অনুযায়ী, অর্থাৎ 2025-এর 27শে অক্টোবর যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে তার উপরে বেস করে এই এনিউমারেশন ফর্ম প্রিন্ট হবে। সেগুলি প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে যাবে, অর্থাৎ যাদের নাম 2025-এর ভোটার তালিকায় রয়েছে তারা প্রত্যেকে 2টি করে ফর্ম পাবেন। এই ফর্ম তারা ফিল আপ করবেন, তাদের নাম 2002-তে থাকুক বা না থাকুক তারা এটা ফিল আপ করবেন এবং রঙিন ফটোসহ জমা দেবেন। 1 কপি ফর্ম বিএলও অর্থাৎ বুথ লেভেল আধিকারিক যিনি আছেন তিনি নিয়ে যাবেন, অন্যটি ভোটারের কাছেই রয়ে যাবে। স্বাক্ষরিত এই ফর্ম তিনি নিয়ে যাবেন এবং সেইখানে ফর্ম পূরণ করার সময় একটা জায়গা রাখা হয়েছে যে 2002-তে কি আপনার নাম ছিল, যদি থাকে তাহলে তার ডিটেলস দেবেন। এটা কেন করা হয়েছে? আপনি ঠিকই বলেছেন, 2002-কে একটা প্রামাণ্য নথি হিসাবে এইভাবেই গণনা করা হচ্ছে, এইভাবেই পরিগণিত করা হচ্ছে যে 2002-তে যদি নাম থাকে তাহলে তার অন্য কোনো নথি দরকার হবে না। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে 13টি নথির কথা বলা হয়েছে সেই 13টি নথির কোনোটিই লাগবে না। এই যে সার প্রক্রিয়া চলছে তার সময়সীমা এবং ধাপগুলো এটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, আমাদের এই যে এসআইআর এর যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, এটি শুরু হয়েছে 4 নভেম্বর থেকে এবং চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। তো এই যে 1 মাস এই প্রক্রিয়াটি চলবে, এরপর 9 ডিসেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা পাবলিশড হবে। এই খসড়া ভোটার তালিকা পাবলিশড হওয়ার পর এই 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশনসের সময়সীমা। অর্থাৎ যাদের নাম এই ভোটার তালিকায় থাকবে না তারা নিজেদের নাম অন্তর্ভুক্তি করার জন্য অথবা নাম পরিবর্তন করার জন্য, ঠিকানা পরিবর্তন, ভোটার কার্ড অর্থাৎ এপিক আমরা যাকে বলি, ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড, এগুলোর যদি কোনো সংশোধন থাকে, ঠিকানা সংশোধন থেকে শুরু করে নামের বানান ইত্যাদি যাবতীয় সংশোধন তারা এই সময় করতে পারবেন। যদি কেউ মনে করেন যে এখানে কোনো মৃত ব্যক্তির নাম ঢুকে আছে অথবা যার থাকার কথা নয় তিনি আছেন, ফটো ভুল আছে, যে কোনো রকম সংশোধন, পরিমার্জন, বিয়োজন এগুলো করা যাবে। তার জন্য এই এতটা সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 জমা দেবেন। এটা আমরা বিশদে যাব কোন ফর্ম কিসের জন্য। তার পরিপ্রেক্ষিতে যিনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আছেন অর্থাৎ নির্বাচন নিবন্ধন আধিকারিক, যিনি আইনের বলে এই দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ মূল এই কাজটা করবেন, তিনি এই হিয়ারিং নেবেন এবং বিভিন্ন রকম
রকম ডকুমেন্ট যেগুলো নথি আছে সেগুলো পরীক্ষা করবেন ভোটারদের, যারা দরখাস্ত করবেন, যারা প্রেয়ার করবেন বিভিন্ন ফর্মে, এই 3টি ফর্মে, এবং তিনি সিদ্ধান্ত নেবেন এখানে পরবর্তী ক্ষেত্রে তার নাম অন্তর্ভুক্তি হবে কিনা অথবা সংশোধন হবে কিনা, বা যেগুলো বললাম সেগুলো একটিও হবে কিনা। এরপরে এই 31শে জানুয়ারি অবধি, অর্থাৎ 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই পদ্ধতি চলবে। একটা নোটিশ দেওয়া হবে, অনেককে হিয়ারিংয়ে ডাকা হবে। সবকিছু হওয়ার পর 7 ফেব্রুয়ারি অর্থাৎ 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ সংশোধিত ভোটার তালিকা, যেটা শেষ, যার উপরে আগামী নির্বাচন হতে চলেছে, সেই ভোটার তালিকা ফাইনালি প্রকাশিত হবে। এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্যারের মূল লক্ষ্য, যেটা আপনিও শুরুতে বললেন, ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ করা, স্থানান্তরিত বা মৃতদের নাম বাদ দিয়ে তালিকাটিকে বিশুদ্ধ করা। তা এই যে পিওরিটি অব ইলেকটোরাল রোল, এটা নিশ্চিত করার পক্ষে, মানে পথে, যদি যোগ্য নাগরিকের কোনো নাম বাদ পড়ে, কোনো একটা ঝুঁকি থাকে, তো সেই ক্ষেত্রে যারা 2002 সালের ভোটার তালিকার সাথে নিজেদের নাম মেলাতে পারছেন না, এই যে দুটো লক্ষ্য, অর্থাৎ আপনারা ত্রুটিপূর্ণ করতে চাইছেন কিন্তু 2002 সালের লিস্টের সঙ্গে মেলাতে পারছেন না, এটা আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? 2002 সালে যাদের নাম আছে, এটা আমি আগেই বললাম, তারা যদি, যে ফর্ম রয়েছে সেখানে দুটো টেবিল রয়েছে, যে 2002-তে আমার নাম কোন এসিতে, অর্থাৎ কোন এসির কোন পার্টে এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেটা তারা দিতে পারবেন। এর জন্য আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে একটা আলাদা লিঙ্ক তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি ভোটার 2002-এর তার সেই নির্বাচন ক্ষেত্রের ভোটার তালিকা তিনি দেখতে পাবেন। একটাই হয়তো সমস্যা হতে পারে যে সেটা সার্চেবল পিডিএফ এই মুহূর্তে এখনো আমরা করতে পারিনি। তার কারণ 2002-তে যখন ভোটার তালিকা প্রকাশিত হয় সেই সময় কম্পিউটারাইজড এখন যেরকম সার্চেবল পিডিএফ বা সার্চেবল ফাইল করা হয় সেটা ছিল না। এটাকে কনভার্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চলছে, হয়তো আগামী দিনে এটা সফলও হব আমরা। তো যতদিন না হচ্ছে এই স্ক্যান করা যে রোল, অর্থাৎ ভোটার তালিকা রয়েছে তার মধ্যে নাম খুঁজে নেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকছে। ভোটার সেই ভোটার তালিকা খুলে তার নাম খুঁজে নিতে পারবেন। এরপরে আরো কিছু ধরনের মানুষ থাকছেন যারা হয়তো তার মধ্যে সেখানে তাদের নাম পাচ্ছেন না, অর্থাৎ তিনি দেখছেন যে 2002-তে আমার ভোটার তালিকা আমার নাম নেই। 2002-তে যারা আছেন তারা যদি এই ডিটেলটা দিয়ে দেন, তাহলে 2025-এ যদি নাম থাকেন তাহলে 7ই ফেব্রুয়ারি যে রোল পাবলিশ হবে সেখানে তার নাম থাকবে। এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা একটা বড় একটা পার্সেন্টেজ অফ ভোটার্স এটা কিন্তু তার মধ্যে চলে গেলেন। এছাড়া যে ভোটাররা থাকছেন যাদের 2002-তে নাম নেই কিন্তু 2025-এ আছেন, তারা আগামী যে এই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম 6 জমা দেবেন। এই ফর্ম 6 বিএলও তাদের বাড়ি বাড়ি অলরেডি নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে তারা একটা অ্যানেক্সার 4 জমা দেবেন। এই অ্যানেক্সার 4-এ থাকছে যে তার ডিটেল, অর্থাৎ তার বাবা মা যদি ভোটার তালিকায় তাদের নাম থাকে বা তাদের গ্র্যান্ড প্যারেন্টসের নাম থাকে সেটা দিতে পারবেন। এই ডিটেলটা থাকলেও কিন্তু তাদের নাম, যে ডকুমেন্ট পরীক্ষা করা, প্রত্যেকটার ক্ষেত্রেই এই নথি পরীক্ষা করার ব্যাপারটা থাকছে, সেটা ইয়ারও দায়িত্বপ্রাপ্ত। এবং আপনাদের জানিয়ে রাখি এটি একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ এটা কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন নয় যে 4+2 = 6 এরকম হতে চলেছে। অর্থাৎ মাইন্ড অ্যাপ্লাই করে তিনি সমস্ত নথি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। তো যাদের নাম এই 2002-এর ভোটার তালিকায় নিজেরা পাবেন না অথচ 2025-এ আছেন, তারা কিন্তু এই অ্যানেক্সার 4 যেটা বললাম সেটা জমা দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিং নোটিশ পাবেন। সেই হিয়ারিংয়ে তারা সাপোর্টিং ডকুমেন্ট প্রডিউস করবেন এবং সেই অনুযায়ী তাদের নাম ইনক্লুশন হবে। এতে সাধারণ মানুষের আতঙ্কিত হবার কিন্তু কোনো কারণ নেই, কারণ যার নাম 2025-এ আছে সাপোর্টিং ডকুমেন্টস পরীক্ষা করে আবার তাদের 2025-এর রোলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। আচ্ছা, 2002-এর এই তালিকাতে যাদের নাম আছে আর যাদের নাম নেই, দুই দলই ভোটারই তারা ইনক্লুডেড হতে পারবেন কিছু প্রামাণ্য নথির ওপর। এই প্রামাণ্য নথি বা ডকুমেন্টগুলো আদার দেন 2002-এর ভোটার লিস্ট, সেগুলো কি কি? ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ এবং আরও 11টি রাজ্যের ক্ষেত্রে যে অর্ডার বের করেছে, যে আদেশনামা বের করেছে, সেখানে বিহারের আদেশনামার সাথে একটু তফাৎ আছে। বিহারে 11টি ডকুমেন্ট ছিল, তার সঙ্গে এখানে 13টি ডকুমেন্ট বলা হয়েছে। এই ডকুমেন্টগুলি, এই নথিগুলি সহ, অর্থাৎ এই নথিগুলি যে কোনো নথি সহ, যে কোনো প্রথম 11টি নথির মধ্যে বা 13তম নথির মধ্যে যে কোনো একটি সহ কোনো ভোটার তিনি হিয়ারিংয়ে যাবেন এবং সেই নথি পরীক্ষা করে ইয়ারও তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার নাম অন্তর্ভুক্তি করার জন্য অথবা কারেকশন করার জন্য। এগুলি যেগুলি বলা হয়েছে সেগুলো হচ্ছে সরকারি যে কোনো আইডেন্টিটি কার্ড বা পেনশনের নথি, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে
সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, LIC এই ধরনের কোনো রকম এদের ইস্যু করা কোনো রকম আইডেন্টিটি কার্ড, বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি যারা ইস্যু করেছেন। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেখানে বয়স ইত্যাদি লেখা আছে। 6 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা শংসাপত্র কম্পিটেন্ট অথরিটি যেগুলি ইস্যু করেন। 7 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বনাধিকার শংসাপত্র। 8 নম্বর হচ্ছে তপশিলি জাতি উপজাতি বা ওবিসির, SC/ST ওবিসির যে সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এটা কিছু কিছু রাজ্যে আছে। 10 নম্বর হচ্ছে ফ্যামিলি রেজিস্টার, এটাও কিছু কিছু রাজ্যে আছে। 11 নম্বর হচ্ছে কোনো রকম ল্যান্ড বা অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারি যে কোনো জমি তাকে দেওয়া হয়েছে সেই ধরনের কোনো সার্টিফিকেট। 12 নম্বরে বলা আছে আধার, কিন্তু আধারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের লেটেস্ট যে ডাইরেক্টিভ আছে তাতে আধার সিটিজেনশিপ অর্থাৎ আমাদের নাগরিকত্বের কোনো রকম প্রমাণ্য নথি হিসাবে গণনা করা যাবে না আধারকে, শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ হিসাবেই সেটা নথিবদ্ধ থাকবে। এটা অলরেডি সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে। এবং 13 নম্বর হচ্ছে বিহার SIR এ যদি নাম উঠে যায় তাহলে সেই প্রামাণ্য নথি অর্থাৎ সেই রোলের ডিটেল সেটা নথি হিসাবে গণ্য হবে। অর্থাৎ বিহার থেকে যদি কেউ এখানে আসতে চান তো অতএব বিহারের নথিতে নাম ছিল, অতএব এখানে আসছেন, এই বিষয়টি হবে। তাহলে 12 নম্বরটি বাদ দিলে এই 13টি ডকুমেন্টের একটি নিলে প্রত্যেকটা কনক্লুসিভ ডকুমেন্ট। 12 নম্বরটি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটা সাপোর্টিং ডকুমেন্ট ফর আইডেন্টিটি প্রুফ। আমরা শুধু আধার যদি কেউ দেন তার সঙ্গে বাকি 12টি ডকুমেন্টের যে কোনো একটু দিতে হবে। একদম ঠিক বলেছেন। বেশ, আচ্ছা, এই যে সার ফর্ম ফিল আপ করতে যাবো এই নিয়ে নানান রকম কথা উঠছে। একটা হচ্ছে কোন ভাষায় করব, ইংরেজিতে, বাংলায়, হিন্দিতে, মানে যে যে ভাষা জানেন সেই ভাষায় করতে পারেন কিনা। 2 হচ্ছে কালি ব্যবহারের ক্ষেত্রে, যেহেতু সরকারি ফর্ম, নীল, কালো, লাল, সবুজ কোন রকম বিধিনিষেধ বা গাইডলাইন আছে কিনা। ফর্ম ফিল আপের ভাষার ব্যাপারে আলাদা কোনো বিধি নির্দেশিকা নেই, শুধুমাত্র কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে রোলের যে ভাষাগুলি আমাদের জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে 3টি ভাষা আছে। যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বাংলা সেখানে বাংলা, যেখানে যেখানে ইংরেজি সেখানে ইংরেজি, এবং যেখানে কিছু জায়গায় হিন্দি রয়েছে। কিন্তু সেটার মধ্যে না গিয়েও কেউ যদি পুরোপুরি বাংলায় বা পুরোপুরি ইংরেজিতে বা হিন্দিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে বাংলা বা ইংরেজিতে করাটা সুবিধাজনক এই জন্য যে তাহলে রোলে যখন নামটা আসবে সেটা তারা মিলিয়ে নিতে পারবেন। কারণ যে সমস্ত জায়গায় দেবনাগরী স্ক্রিপ্টে রোল পাবলিশ হয় না সেখানে তো এটা অসুবিধাজনক হবে মেলানো। কাজেই প্রেফারেবলি হচ্ছে বাংলা বা ইংরেজিতে এটি ফিল আপ করা। এছাড়া কালির ব্যাপারে কিন্তু কিছু বলা নেই, তবে জেনারেলি এলিজিবল কালি হিসাবে আমরা সাধারণত নীল এবং কালোকেই ধরে রাখি, এটা দিয়ে করাই বেটার। ফর্ম ফিল আপ করার সময় কি কি ব্যাপারে মাইনিউটলি খেয়াল রাখতে হবে? ফর্ম ফিল আপ করার সময় প্রথমেই যেটা বলি সই, প্রতিটি ভোটারের সইয়ের জায়গা আছে। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক সময় প্রচুর লোকজন জানাচ্ছেন যে আমি বাড়িতে থাকি না বা আমি এখন বাইরে আছি, সেক্ষেত্রে কি করা যাবে। সেক্ষেত্রে বলা আছে, নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যে বাড়ির যে কেউ তিনি ফর্ম সই করে জমা দিতে পারবেন। ভোটার তিনি যদি থাকেন খুব ভালো, তিনি সই করে জমা দিলেন। তিনি না থাকলে তার বাড়ির যে কেউ সই করে জমা দেবেন, কিন্তু তিনি তার সম্পর্কের কথা উল্লেখ করে দেবেন, অর্থাৎ পিতা, মাতা, ভাই, বোন বা কাকা এই ধরনের তিনি সম্পর্কের উল্লেখটা করে দেবেন, তাহলেই তিনি ফর্ম জমা দিতে পারবেন। এছাড়া এই ফর্মের ক্ষেত্রে বানানের দিকে একটু নজর দিতে হবে, কারণ যে বানানে এই ফর্ম ফিল আপ হবে সেই এক্স্যাক্টলি সেই বানান ভোটার তালিকায় থাকবে। তারপরে সংশোধনের সুযোগ থাকবে ঠিকই, কিন্তু প্রথম থেকে সতর্ক থাকলে আর সংশোধনের জায়গায় যেতে হবে না। এছাড়া এই 2002-এ যখন নামের লিঙ্ক দিতে হবে যদি কেউ দেন, তাহলে সেক্ষেত্রে এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্র সংখ্যা নম্বর, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলি যাতে কারেক্ট দেওয়া হয়, কারণ এগুলি দেওয়ার পর এগুলি মিলিয়ে দেখা হবে। আমাদের যে ইয়ারনের যে সফটওয়্যার আছে সেখানে এই ইয়ারও এটি মিলিয়ে দেখবেন। তার জন্য এটা সঠিক হওয়াটা জরুরি, কারণ আমি আগেই বলেছি যে 2002-এ যদি নাম থাকে এক্স্যাক্টলি একই বানান একই ডিটেলস যদি থাকে, সেই ডেটা যদি ম্যাচ করে যায়, এই ম্যাচিং এর কাজটা আমাদের আগেই করা আছে একটা ইন্টারনাল এক্সারসাইজ হিসেবে, তাহলে তার খুব এই যে পদ্ধতিটা দ্রুত করা যাবে। এই যে রিলেটিভ বলে একটা জায়গা রয়েছে, রিলেটিভ লেখার ক্ষেত্রে এটাই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে অনেক সময় ভোটারদের ক্ষেত্রে। যেমন ধরুন একজন ভদ্রমহিলা যিনি 2002-এর সময় তার বিয়ে হয়নি, রিলেটিভ হিসেবে সেখানে বাবার নাম রয়েছে, তারপরে তার বিয়ে হয়েছে, এখন তিনি কি করবেন? রিলেটিভ হিসাবে কিন্তু বলা আছে যে ব্লাড রিলেশন আছে, অর্থাৎ
ডাউন দ্য লাইন, মানে সেইভাবে বলতে গেলে আমাদের ভোটার তালিকায় যে লিঙ্কগুলো থাকে সে ব্যাপারে বাবা মা এবং পিতামহ মাতামহ অর্থাৎ প্যারেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার্নাল এই দুদিকেই যে কেউ থাকলে তার লিঙ্কেজ দেওয়া যাবে। এর বাইরে কিন্তু লিঙ্কেজ দেওয়ার কোনো নির্দেশিকা নেই, কারণ বুঝতেই পাচ্ছেন যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের নাম যদি থাকে বা বাবা মায়ের নাম যদি থাকে, খুব স্বাভাবিকভাবে আমি যখন বয়সের প্রমাণপত্র দিচ্ছি এবং আবার রেসিডেন্সিয়াল কোনো প্রুফ দিচ্ছি, তাহলে এই লিঙ্কেজ এস্টাবলিশড হবে এবং আমার নাম সহজেই ভোটার তালিকায় চলে আসবে। আচ্ছা, এই যে আপনি বললেন না যে ইংরেজি বা বাংলা হিন্দিতেও দেওয়া যেতে পারে, কিন্তু ইংরেজি বাংলাতে ফিল আপ করতে পারলে ভালো হয়। এখানে ধরুন আমরা যখন একটা নাম লিখতে যাই, অনেক নামের ক্ষেত্রেই হয় যে বাংলা বা ইংরাজি বা হিন্দিতে যখন লিখছি তখন অনেক সময় উচ্চারণটা একটু বদলে যায়। এবার উচ্চারণ বদলে যাওয়ার দরুন নামটা একটু চেঞ্জ হয়ে গেল। কিছু কিছু নামের ক্ষেত্রে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গটাও বদলে যেতে পারে। যেমন অনমিত্র এই নামের ক্ষেত্রে তিনি হয়তো অনমিত্র, কিন্তু সেটা হয়ে যেতে পারে অনমিত্রা। এক্ষেত্রে কোনো আপনারা নির্দিষ্ট গাইডলাইন দেবেন কি? এখানে তো নামের বানান যিনি ফিল আপ করছেন, যিনি এই নামটা লিখছেন, তিনি তো সতর্ক থাকছেনই। তাছাড়া আমরা প্রথমেই বলেছি একটা ড্রাফট রোল বেরোবে, এই ড্রাফট রোলের ওপরে কিন্তু যে কোনো কারেকশন করা যাবে। অর্থাৎ আমার নাম যদি ড্রাফট রোলে, যেটা আপনি বললেন, যে ধরনের কোনো ভুলভ্রান্তি যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটা সংশোধনযোগ্য। এটা নিয়েও একটা ইস্যু উঠেছিল যে ড্রাফট রোলে এর নাম নেই বা নাম বাদ পড়ে গেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ড্রাফট রোল সবসময়ই এটা অ্যানাউন্সড অ্যাজ ড্রাফট রোল, অর্থাৎ এটা ফাইনাল ভোটার তালিকা কিন্তু নয়, একটা খসড়া ভোটার তালিকা যেটা বাংলায় বলা হয়। অর্থাৎ এর উপরে ভিত্তি করে মূল ভোটার তালিকাটা তৈরি করা হবে। কাজেই আমার নাম চেক করে, তার ডিটেল চেক করে আমি অবশ্যই আমার যে কারেকশন দরকার সেগুলো আমরা দিতে পারবো। যদি আমরা এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও আমরা অনুরোধ করেছি, কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা পাচ্ছি সমস্ত ব্যাপারে। তারা তালিকা জমা দিচ্ছেন যে কোনো জায়গায় কোনো ভোটারদের নাম, তারা যারা মারা গেছেন মৃত ব্যক্তির নামের তালিকা ইত্যাদি প্রচুর জায়গায় তা অলরেডি জমা পড়ছে। আমরা এগুলো তো বলাই হয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশন হিসাবে ফর্ম 7-এ মৃত ব্যক্তিদের নাম দিয়ে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা যে কেউ করতে পারেন। তাছাড়া যদি কোনো সংশোধন থাকে, সেই সংশোধনের জন্য পুরো এই সংশোধন এবং পরিমার্জনের ব্যাপারটা আমরা আগেই বলেছি যে ড্রাফট তালিকা তৈরি হওয়ার পর এটা এফেক্ট দেওয়া হবে। কাজেই ড্রাফট তালিকা কিন্তু ফাইনাল নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে ফিলিং আপ আমি নিজেই করব নাকি বিএলও করে দেবেন? ফিলিং আপ আমার নিজের করাটাই ভালো, কিন্তু বিএলওদের পরিষ্কার আমাদের বিভিন্ন যে ট্রেনিং হয়েছে, প্রশিক্ষণ হয়েছে, তাতে পরিষ্কার নির্দেশিকা আছে কমিশনের যে বিএলও সর্বতভাবে এই ভোটার তালিকা তৈরির জন্য এই যে এনিউমারেশন ফর্ম তা ফিল আপ করতে সব রকম ভাবে ভোটারকে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে ভোটার যদি লিখতে অপারগ হন বা লিখতে তার অসুবিধা হয়, অবশ্যই বিএলও এই তালিকা ফিল আপ করে দেবেন। কিন্তু সইয়ের ক্ষেত্রে ভোটার যিনি অ্যাপ্লিকেশন করছেন বা তার রিলেটিভ, যেটা আমি বললাম একটু আগে, তিনি একমাত্র সই করতে পারবেন। ভোটার যদি সই করতে না পারেন, কথার কথা বলছি, নিরক্ষর হন, সেক্ষেত্রে কি তার থাম ইমপ্রেশন? সই করতে না পারলে আমাদের যে রুলস আছে, এলটিআই, লেফট থাম ইমপ্রেশন, যেভাবে ব্যাংকে টাকা তোলা হয় বা পোস্ট অফিসে হয়, সেই একই রুল এখানে ফলো হবে, সেটা একজন আইডেন্টিফাই করে দেবেন। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু রাজনৈতিক দলগুলি থাকেন, একটা বিতর্ক সবসময় থাকে যে রাজনৈতিক দলগুলো যেমন সাহায্য করতে এগিয়ে আসেন, তেমন কখনো কখনো সেই সাহায্য নিয়ে নাগরিকদের মধ্যেও কিছু প্রশ্ন থাকে। অর্থাৎ বিএলও যখন আমি ভোটার, আমাকে সাহায্য করছেন, সেই সময় বিএলওর সঙ্গে কোনো রাজনৈতিক দলে বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ থাকছেন তারাও প্রোঅ্যাক্টিভ হয়ে উঠছেন। এই জায়গাটা নিয়ে নাগরিকের কি কর্তব্য? ভারতের নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশ দিয়েছেন এবং প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে সরকারিভাবে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং অনুরোধ করেছি তারা যেন প্রতিটি পোলিং স্টেশনে একজন করে বিএলএ দেন, অর্থাৎ বুথ লেভেল যে এজেন্ট, তাদেরকে যেন নিয়োগ করেন। প্রায় আমাদের অলমোস্ট বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এই এজেন্ট দিয়েছেন। এই এজেন্টরা কিন্তু তাদের ভোটারদের, যখন ভোটারদের কাছে বিএলও যাচ্ছেন, তারা অনেক সময় সেখানে সাহায্য করছেন এবং তারা যদি সেখানে প্রেজেন্ট থাকেন, এটা নিয়ে কিন্তু কারোর আপত্তি করার কোনো জায়গা নেই, কারণ তাদের সাহায্য করতে, তাদের সহায়তা নেওয়ার জন্য কমিশন অলরেডি নির্দেশিকা এবং অনুরোধপত্র জারি করেছেন। আমরা এক্সপেক্ট করি যে তারা আমাদের হেল্প করবেন, কারণ গণতন্ত্রের একটা বড় স্তম্ভ হচ্ছে রাজনৈতিক দল। তাদের ছাড়া গণতন্ত্রের কোনো প্রক্রিয়াই সম্পূর্ণ হয় না। কাজে রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে না আসে
শুধুমাত্র কমিশনের পক্ষে এত বড় কাজ কিন্তু সঠিকভাবে করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলির সক্রিয় সহযোগিতার মাধ্যমেই একমাত্র এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সফল হতে পারবে। এবং প্রসঙ্গত আমি আগেও বললাম, আবারও বলি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দল আমাদের পূর্ণ সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও তারা করবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আচ্ছা, এই ফিল আপ করছি আমি ফর্ম, আমাদের 2 কপি দেওয়া হয়েছে, আপনি বললেন একটা আমি জমা করে দেবো আর একটা আমার কাছে থাকবে। আমার ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে গেল, এক্সট্রা কপি পাবো? এটার খুব একটা স্কোপ নেই, কারণ আমাদের যদি ফিল আপ করতে ভুল হয় তাহলে সেখানে পেন থ্রু করে পাশে কারেকশন করে দিতে হবে এবং সেখানে সই করে দিতে হবে, কারণ প্রতিটি ফর্মে একটা করে কিউআর কোড আছে। যেহেতু প্রতিটি ফর্ম ইউনিক, দুটো ফর্মের মধ্যে দুটো ফর্মেই সেম কিউআর কোড রয়েছে, প্রতিটি ফর্ম প্রত্যেক ভোটারের জন্য দুটি আলাদা ফর্ম বেরোচ্ছে। কাজেই আমাদের প্রায় 7.5 কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা সত্যিই অসুবিধাজনক এবং অসম্ভব বললেই হয়, এবং এর খুব একটা কিন্তু স্কোপ নেই। তবে যেহেতু দুটি থাকছে, হয়তো এটা হতে পারে যে যেখানে একটু বেশি কারেকশন হয়েছে সেটা হয়তো ভোটার নিজের কাছে রাখলেন, আর যেটিতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা বিএলও নিয়ে নেবেন। আচ্ছা, একজন ভোটার স্থানান্তরিত হয়েছেন 2002 থেকে 25 অনেকটা সময়, এই সময়ের মধ্যে স্থানান্তরিত হয়েছে, নতুন জায়গায় ভোটার লিস্টে তার নাম উঠেছে, তাহলে এই সার ফিলামটা তিনি তো নতুন জায়গাতেই করবেন? একদম ঠিক, এটা আমি প্রথমেই বললাম, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব উল্লেখযোগ্য একটা দরকারি প্রশ্ন করেছেন। আমি এনিউমারেশন ফর্ম পাবো 2025-এ, আমি যেখানে ভোটার সেখানেই, আমি 2002-তে যেখানেই থাকি না কেন, কিন্তু 2002-এ আমি অন্য জায়গায় থাকলেও তার লিঙ্ক যদি আমি দিই, অর্থাৎ সেখানকার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার যদি আমি সঠিকভাবে লিখি, তাহলে 2025-এ আমার নাম যে রয়েছে সেইটা মিলিয়ে 2026-এর যে খসড়া তালিকা বা আমাদের যে ফাইনাল লিস্ট ফেব্রুয়ারি মাসে বেরোবে তাতে আমার নাম থাকবে। এর জন্য কোনো নথি প্রয়োজন নেই। আরও একটা কথা বলে রাখি যে এনিউমারেশন ফর্ম যখন জমা দেবেন তখন তার সঙ্গে কিন্তু কোনো নথি দিতে হবে না, শুধুমাত্র কালার ফটোগ্রাফ পেস্ট করা থাকবে, একটি কপি বিএলও নিয়ে যাবেন, আরেকটি কপি ভোটারের কাছে রয়ে যাবে। এই যে বিএলও নিয়ে যাবেন, বিএলও কি ওটা রিসিপ্ট বলে স্টাম্প দিয়ে সই করবেন? হ্যাঁ, বিএলও যখন নিয়ে যাচ্ছেন তখন একটা কপি তার কাছে থাকছে, এবং শুধু তাই না, তার নিজের যে অ্যাপ আছে সেখানেও তিনি সেটা ডিজিটাইজ করে নেবেন এবং আমাদের ইআরওনেটে এটা আপলোডেরও হবে। এবার আবার স্থানান্তরের আরেকটা সমস্যায় যাই। স্থানান্তরিত কেউ হয়েছেন, নতুন জায়গায় এসেছেন, এই নতুন জায়গায় ভোটার লিস্টে তার নাম ওঠেনি, কিন্তু পুরনো জায়গায় তৎপরতার সঙ্গে তার নামটি কেটে দেওয়া হয়েছে, তিনি কি করবেন? আমাদের নিয়ম অনুযায়ী 7 নম্বর ফর্ম অর্থাৎ ফর্ম 7 যদি সাবমিটেড না হয় তাহলে কিন্তু কোনো রকম ভোটারের নাম কাটা হয় না। শুধু তাই নয়, 7 নম্বর ফর্ম জমা করার পরেও যদি কারোর নাম কাটতে হয় তার একটা হিয়ারিং হয়, তার নামে একটা নোটিশ যায়, সেই নোটিশের রিসিপ্ট থাকে। এত কিছু করার পরেও যদি দেখা যায় যে কোথাও কারোর নাম কাটা হয়েছে, যদিও সেটা প্রায় সিস্টেমে যা রয়েছে তাতে সেটা সম্ভাবনা নেই বললেই চলে, তাও যদি কেউ এরকম পরিলক্ষিত হন যে কোনো কারণে তিনি বলেন যে আমার নাম ছিল অথচ এখন আমার নাম নেই, তিনি তো সবসময় ফর্ম 6 জমা দিতে পারবেন এবং সেক্ষেত্রে তিনি পূর্ববর্তী যে জায়গার তার ভোটার ডিটেল ইত্যাদি দিয়ে তিনি অ্যাপ্লাই করবেন এবং যে 11টি নথি বা 12টি নথি বলা আছে, যা ওই 13টি লিস্ট সহ, সেখান থেকে তিনি নথিগুলো দিয়ে তিনি অ্যাপ্লাই করলে ইয়ারও তার দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার নাম ঢোকানোর জন্য। তাহলে এক্ষেত্রে উনি সারটা কোথায় ফিল আপ করবেন, আগের জায়গাতে না বর্তমান নতুন ঠিকানা? এক্ষেত্রে কিন্তু বর্তমান ঠিকানায় যেহেতু তার নাম ভোটার তালিকায় নেই, তিনি কোনো এনিউমারেশন ফর্ম পাবেন না। আচ্ছা, এক্ষেত্রে তাকে ফর্ম 6 জমা দিতে হবে এবং তার সঙ্গে যে অ্যানেক্সার 4 রয়েছে সেটা জমা দিতে হবে। এই অ্যানেক্সার 4-এ জায়গা আছে যে আমি 2002-এ কোথায় ভোটার ছিলাম, এই ডিটেলগুলো লেখার জায়গা আছে। বেশ, সেটা দিলেই অটোমেটিক্যালি তিনি ড্রাফট লিস্টে চলে আসতে পারেন? না, এনার নাম যেহেতু 2025-এ নেই, ইনি ড্রাফট লিস্টে থাকবেন না। আচ্ছা, যেহেতু ড্রাফট লিস্টে থাকছেন না, অতএব 9 ডিসেম্বরের পর তিনি ফর্ম 6 জমা দেবেন, তার হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম ওঠানোর জন্য ইয়ারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বেশ। আচ্ছা, ওই যে বাড়িতে আপনি বলছিলেন যদি কেউ থাকেন যিনি সই করতে পারেন না, যদি এরকম হয় যে একাধিকজন আছেন বাড়িতে, এমন মানুষজন যারা অসুস্থতার কারণে বা হয়তো কেউ ওরকম নিরক্ষর, একজনই আছেন যিনি লেখাপড়াটা জানেন আর কি, তাহলে তিনি বাড়ির বাকিদের ওই জায়গাটা সিগনেচারটা করতে পারেন? অবশ্যই, শুধু তাই নয়, অনেক সময় হোম আছে যেখানে হয়তো পার্মানেন্ট কোনো হোমে কেউ থাকছেন বা এই ধরনের মানুষ, এবং সেখানেই হয়তো 2025-এর রোলে তার নাম আছে, এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে হোমে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন বা দায়িত্বপ্রাপ্ত যিনি থাকেন না কেন বেসরকারি হোম হলেও, তিনি তাদের পক্ষ থেকে এটা করতে
করতে পারবেন এবং বিএলও অবশ্যই সেটা তার নথিতে লিপিবদ্ধ করে রাখবেন। এক্ষেত্রে যিনি সই করছেন তার নাম যদি 2002 ভোটার লিস্টে না থাকে তাতে কোনো অসুবিধা নেই তো? একদমই কোনো অসুবিধা নেই। যে স্থানান্তরিত ভোটারের কথা আমরা বলছি, এই জায়গাগুলো নিয়ে যেহেতু নানা রকম হয়, ধরে নিন আমি একটা উদাহরণ হিসেবে ভাবছি, একজন ভোটার 2002 ছিলেন বারাসাতে, তার পরবর্তীকালে কোনো এক সময় তিনি চলে যান টালিগঞ্জে, এখন তিনি এসেছেন নিউ টাউনে। বারাসাতে 2002 লিস্টে তার নাম আছে, টালিগঞ্জে তিনি ভোটার ছিলেন সেই ভোটার লিস্টে তার নাম আছে, তিনি এখন নিউ টাউনে এসেছেন, নিউ টাউনে এখনো পর্যন্ত তার নাম ওঠেনি, ইনাকে কি প্রসেস ফলো করতে হবে? টালিগঞ্জে আপনি বললেন শেষ তার নাম আছে, অর্থাৎ 2025-এও তার টালিগঞ্জে নাম আছে, তার নামে এনিউমারেশন ফর্ম কিন্তু টালিগঞ্জে সেই ঠিকানায় যাবে। বেশ, এর দুটো পসিবিলিটি আছে। এক হচ্ছে সেখানে যদি তার কেউ অন্য আত্মীয় থাকেন তিনি সেটা নেবেন, তাকে খবর দেবেন, তিনি সই করে জমা দিতে পারেন অথবা আত্মীয় জমা দিতে পারেন, যেভাবে পদ্ধতি। আর একটা হতে পারে হয়তো তিনি সেখানে ভাড়া থাকতেন, এখন চলে এসছেন, তিনি জানতে পারলেন না বা তার হাতে সেই এনিউমারেশন ফর্ম এলো না, তাহলে তিনি নতুন করে ফর্ম 6 জমা, যেহেতু এনিউমারেশন ফর্ম জমা পড়লো না সই করে, অতএব খসড়া ভোটার তালিকায় কিন্তু তার নাম থাকবে না, তাকে তখন 9 ডিসেম্বরের পর নতুন করে ফর্ম 6 জমা দিতে হবে। প্রামাণ্য নথি হিসাবে তিনি আগের যে ডিটেলগুলো আপনি বললেন 2002-তে যার নাম ছিল সেগুলো দিতে পারেন। যদি 2002-তে নাম না থাকে তাহলে যে ডকুমেন্ট রয়েছে 13টি সেই পদ্ধতি ফলো করতে পারবেন। 2002 যেহেতু একটা বেঞ্চমার্ক হয়ে রয়েছে, 2002-তে ভোটার লিস্টে যাদের নাম নেই, বিশেষত তারপরে জন্মেছে বা তখন তারা একদম শৈশবে ছিল, এই ধরনের মানুষজন কিংবা অন্য রাজ্যে ছিল, এই ধরনের মানুষজন, তাদের ক্ষেত্রে তাদের স্পেশালি কি করণীয়? বাবা মা বা পিতামহ পিতামহীর নাম বা মাতামহ মাতামহীর নাম যদি 2002-তে ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু তাদের ছেলেরা, তাদের সন্তান সন্ততিরা এনিউমারেশন ফর্ম যে রয়েছে তার সঙ্গে যে অ্যানেক্সার আমরা বললাম সেই অ্যানেক্সার 4 এর মাধ্যমে তারা জমা দিতে পারবেন এবং ফর্ম 6 জমা দেবেন। এবং যেহেতু তার বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ তার বাবা মা, তাদের ডিটেলস পাওয়া যাবে 2002-তে, সেটা যদি সেখানে দেন তাহলে অটোমেটিক্যালি তার নাম কিন্তু উঠে যাবে। এবার এরকম যদি হয় 2002-এর লিস্টে তার নাম ছিল না, বর্তমানে সেই ছেলেটি বা মেয়েটি কলকাতার বাইরে অন্য কোনো শহরে অথবা বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করছে বা চাকরি করছে কিন্তু নাগরিকত্ব ভারতের, তার ক্ষেত্রে কি হবে? আমি প্রথমেই বললাম যে 2025-এর রোল ধরে এনিউমারেশন ফর্ম পাবে। এবারে যদি তার নাম অলরেডি উঠে যায় 2025-এ তাহলে তিনি 2025-এর ঠিকানায় এনিউমারেশন ফর্ম বিএলও জমা দেবেন তাকে। সেক্ষেত্রে যদি তিনি বিদেশে থাকেন বা বাইরে থাকেন তার বাড়ির লোক তার হয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। হিয়ারিং এর জন্য তিনি নোটিশ পাবেন, সেই হিয়ারিং এ তিনি সশরীরে সেখানে অ্যাটেন্ড করতে পারেন, অথবা যদি ইয়ারও স্যাটিসফ্যাকশন অনুযায়ী তিনি কোনো রকম ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সে ইয়ারও তার বক্তব্য নিতে পারেন এবং ডকুমেন্টসগুলো অবশ্যই তিনি ফিজিক্যালি ইয়ারও চেক করবেন, চেক করে তার সিদ্ধান্ত নেবেন। পরিবারের কেউ যদি ইতিমধ্যে মৃত হয়ে থাকেন তাহলে কি করণীয়? পরিবারের কেউ মৃত হয়ে থাকলে তিনি তো সই করে এনিউমারেশন ফর্ম আর জমা দেবেন না। যদি ধরে নিচ্ছি 2025-এ তার নাম ছিল কিন্তু এখন তিনি মৃত, এটা যদি হয় তাহলে তার নামে এনিউমারেশন ফর্ম আসবে, কিন্তু জমা পড়ার ক্ষেত্রে সেটি জমা পড়বে না, কারণ অবশ্যই সেখানে উনি নিজে সই করতে পারবেন না। এছাড়াও তো আমাদের বিএলও যিনি যাচ্ছেন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি ভেরিফাই করে দেখছেন, এবং সেখানে যদি তিনি দেখেই নেবেন যে ইনি মৃত, সেই ক্ষেত্রে তিনি কিন্তু আলাদাভাবে নোটিশ রাখবেন। এবং প্রসঙ্গত একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি জিজ্ঞেস করেছেন, সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন যেটা ইস্যু হয়েছে এবং কমিশনে যেটা ফলো করেছে বিহারের থেকে যেটা আলাদা, এই ধরনের মানুষ যাদের বাড়িতে এনিউমারেশন ফর্ম গেল অথচ যারা জমা দিলেন না, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠলো না, তাদের একটা আলাদা লিস্ট পাবলিশ করতে হবে, একটা তালিকা পাবলিশ করতে হবে। এটি প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি মিউনিসিপ্যালিটিতে টাঙানো থাকবে এবং আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট আছে, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটেও এটি টাঙানো থাকবে, অ্যাভেলেবেল হবে, যে কেউ দেখে নিতে পারেন। কারণ সহ তার পাশে কারণ লেখা থাকবে, অর্থাৎ বিএলও এনকোয়ারি করে, সাপোজ আপনি যেটা বললেন যে একজন মারা গেছেন, বিএলও লিখবেন তার পাশে মৃত, যে লিস্ট পাবলিশ হবে কেন তার নাম নেই সেখানেও লেখা থাকবে তার নাম মৃত। এইভাবে এই নোটিশটি, এই লিস্টটি পাবলিশ করা হবে জনগণকে জানানোর জন্য, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, কেন তার নাম নেই এই তালিকাও কিন্তু প্রকাশিত করা হবে। এটি একটা স্টেপ আলাদা, যেটা বিহারের ইলেকশন এসআইআর এর ক্ষেত্রে ছিল না। অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে বলে শোনা যাচ্ছে, এটা কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে না কোনো একটা নির্দিষ্ট দিনে শুরু হবে? অনলাইনে ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা খুবই ইউজার ফ্রেন্ডলি।
এবং আমরা এক্সপেক্ট করছি বহু মানুষই এতে অংশগ্রহণ করবেন। অ্যাট প্রেজেন্ট আজকের দিনে এখনো পর্যন্ত এইটা চালু হয়নি। আপনি বুঝতেই পাচ্ছেন 12টি রাজ্যের একটা বিপুল ভোটার ডেটাবেস নিয়ে এই কাজটা হচ্ছে, এটা কমিশন থেকে করা হচ্ছে, এটা অনবোর্ড এখনো হয়নি, তবে আগামী 2-1 দিনের মধ্যে এটা অনবোর্ড হয়ে যাবে এবং এই অনলাইন পদ্ধতি কিন্তু যে কোনো দিনই চালু হয়ে যেতে পারে এবং বহু মানুষই অনলাইন পদ্ধতিতেই ফলো করেন। এখানে ইসিআই নেট অ্যাপ, একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি যদি কেউ ডাউনলোড করেন সেখানে এসআইআর এর অনলাইন পদ্ধতি, অনলাইনে ফিল আপ করার পদ্ধতিটি আছে, খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। এটি আমরা সকলকে অনুরোধ করব এটা যথাসম্ভব অ্যাভেল করার জন্য এবং তাতে নিজেদের কাজটা অনেক সুচারুভাবে সম্পন্ন হবে। আমার এলাকায় বিএলও কে আছেন, তার নাম, ফোন নাম্বার, সেটা কিভাবে খুঁজবো? এটা খুব ভালো প্রশ্ন। এটা আমি যেটা আগের প্রশ্ন বললাম, উত্তর দিলাম, যেটা ইসিআই নেট অ্যাপ। ইসিআই নেট অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই ইসিআই নেট অ্যাপে একটা প্রভিশন আছে, বুক এ কল উইথ ইউর বিএলও। সেক্ষেত্রে আপনি যদি এটা ক্লিক করেন, ড্রপ ডাউন মেনুতে আপনার এসি, আপনার পার্ট নাম্বার পেলে আপনি সেখানে বিএলও কে আছে তার নাম জানতে পারবেন। সেখানে বুক এ কল ট্যাব যদি আপনি ক্লিক করেন তাহলে বিএলওর কাছে একটা কল বুক হবে। উইদিন 48 আওয়ার্স বিএলও আপনাকে কল ব্যাক করবে। এটা একটা মনিটরিং সিস্টেম আমরা করেছি, যে ইআরও এবং এইআরও লেভেল থেকে এটা দেখা হচ্ছে যদি 48 আওয়ার্সের মধ্যে কেউ কল ব্যাক না করেন তাহলে সেই বিএলওকে সজাগ করে দেওয়া হবে যে আপনার এখন এগুলো পেন্ডিং আছে এবং অবশ্যই তারপরে কল আসবে। এবং এই কল আসার পর বিএলও যখন কল করবেন আপনাকে, তাহলে আপনি বিএলওর সাথে কথা বলতে পারবেন এবং সাপোজ আমি বাড়িতে নেই বা কখন ফর্ম জমা দিয়ে যাবেন বা নিয়ে যাবেন, এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো একটা সহজ সমাধান হতে পারে। আচ্ছা, এই যে ছবি লাগাতে হবে ফর্মে, এই ফর্মের ছবিটা কিরকম হবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার, বা ছবির কোনো সাইজ থাকছে? আমাদের যে ফর্ম রয়েছে এখনো পর্যন্ত সেখানে স্ট্যান্ডার্ড পাসপোর্ট ফটোর সাইজ রয়েছে, কালার ফটো বলা আছে। কালার ফটো আমরা প্রেফার করি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাই আমরা অনুরোধ করব। কালার ফটো উইথ, মানে পাসপোর্ট ফটোর যে ডেফিনেশন হয় কালার ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটাতে করাটাই বেটার, তাহলে এটা প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেটার হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তো এখন করা হয় না, পাওয়া দুর্লভ, কাজে ওটা থেকে আমরা আউট করেছি। যেহেতু বিহারে সার হয়ে গিয়েছে, কারণ নাম বিহারের সারে রয়েছে, কিন্তু এইখানে এখনো ভোটার লিস্টে তার নাম যদি না এসে থাকে কিন্তু সে স্থানান্তরিত, তাহলে সে কি করবে? এই যে 13টি ডকুমেন্টের যে তালিকা আমি বললাম, এই 13তম ডকুমেন্ট হচ্ছে বিহারের ভোটার তালিকায় তার নাম, অর্থাৎ বিহারের ভোটার তালিকায় তার নাম অর্থ হচ্ছে এক্সট্রাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল। আমি পড়ে দিচ্ছি, এক্সট্রাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল অফ বিহার এসআইআর উইথ রেফারেন্স টু 1 জুলাই 2025। এই বিহারের যে এসআইআর এর যে কপি, এটা ইসিআই ওয়েবসাইটে পাওয়া যাবে। এখান থেকে যে কেউ তার নাম দেখে নিতে পারবেন, অর্থাৎ বিহারের এসআইআর এ কোন পার্ট নাম্বার, কোন সিরিয়াল নাম্বারে আছে তার ডকুমেন্ট যদি তিনি জমা দেন, সঙ্গে সঙ্গে তার নাম অটোমেটিক্যালি এখানে ট্রান্সফার হয়ে যাবে। আপনি বলছেন একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়ের মধ্যে বিএলওর হাতে আমার ফর্ম জমা দিতে হবে। যারা ধরুন এ ধরনের চাকরি বা ব্যবসা বা পেশায় রয়েছেন, যে তারা সবসময় কলকাতায় থাকেন না বা নিজের শহর বা গ্রামে থাকেন না, যদি সময় মতো জমা করতে না পারেন তাহলে কি করবেন? এটা খুব ইম্পর্টেন্ট, মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রত্যেককে যিনি এনিউমারেশন ফর্ম পাবেন, যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে এনিউমারেশন ফর্ম সই করে জমা দিলে খসড়া ভোটার তালিকায় আপনার নামটি আসবে। এটাতে অনেকটা কাজ এগিয়ে গেল। এর জন্য কমিশন অনলাইন জমা দেওয়ার ব্যবস্থা করছে, কয়েকদিন কিছুর মধ্যেই অনবোর্ড হয়ে যাবে। তা সত্ত্বেও যদি কেউ এই অনলাইন এবং অফলাইন কোনোটাই না অ্যাভেল করেন তাহলে খসড়া ভোটার তালিকায় তার নাম থাকবে না। তাহলে তিনি তার পরবর্তী যে সময়টা বলা হয়েছে, যেটা আমরা বললাম যে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ডে বলা হয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে তিনি 2026-এর মধ্যে তিনি ফর্ম 6, 7, 8 এগুলো জমা দিতে পারবেন এবং 31 জানুয়ারির মধ্যে তার ডিসপোজ অফ হবে এবং 7 ফেব্রুয়ারি তার নাম জমা দেওয়ার স্কোপ থাকবে। এরপরেও আছে আমাদের সারা বছর ধরেই এই ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া এর কাজ চলে। এটাকে বলা হয় কন্টিনিউয়াস রিভিশন প্রসেস। তাই কন্টিনিউয়াস রিভিশনে তিনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং তার নাম উঠবে, তিনি ভোটার কার্ড পাবেন, প্রয়োজনীয় যে আইনের যে ধারাগুলি আছে তাতে যে যে প্রভিশন আছে সেই অনুযায়ী কাজ চলবে। তবে এই এসআইআর এর মধ্যে চলে এলে আমাদের 7 ফেব্রুয়ারি যে রোল পাবলিশ হবে, যার উপরে আমাদের আগামী নির্বাচন হতে চলেছে, সেখানে তার নাম খুব সহজে উঠে যাবে। একটা কথা খুব চলছে, এসআইআর এ অনেকের নাম বাদ পড়তে পারে। আমি অন্য কোনো বিতর্কে যাচ্ছি না, আমি বলছি সত্যিই কি বাদ পড়তে পারে এবং বাদ পড়তে গেলে কাদের নাম বাদ পড়তে পারে? এসআইআর এ কাদের নাম বাদ পড়তে পারে তাহলে আমরা জেনে নিই কাদের নাম থাকতে পারে। কাদের নাম থাকবে? যারা 2025-এ যেখানে যে ভোটার লিস্ট আছে সেটাকে বেস ধরে দেখা যাবে যে 18 বছর বয়স হয়েছে, স্থায়ী বাসিন্দা আছে এবং ভারতের নাগরিক, এই তিনটি যারা স্যাটিসফাই করছেন তাদের নাম থাকবে।
এর বাইরে যারা আছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে, যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ তাদের নাম যখনই বাদ পড়ছে অন্য জায়গায় তাদের নাম উঠছে, সেই জন্য তাদের নাম বাদ পড়বে, এবং যাদের কোনো রকম ডকুমেন্ট নেই অথচ দেখা যাচ্ছে ভোটার তালিকায় কোনো ভুলক্রমে তাদের নাম ঢুকে গেছে, তাদের নাম বাদ পড়বে। এই 3 ধরনের লোকের নামই বাদ পড়বে, যার ফলে একটা এরর ফ্রি রোল, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যেটা কমিশন বদ্ধপরিকর। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে কমিশনের এই ক্ষমতা কিন্তু পার্লামেন্ট দিয়েছে। কমিশন কিন্তু কোনো আইন তৈরি করা সংস্থা না, কমিশন ইজ নো ল মেকিং বডি, ল তৈরি করে পার্লামেন্ট। ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে আইন তৈরি করার ভার রয়েছে পার্লামেন্টের কাছে, রাজ্যের আইন তৈরি করে স্টেট লেজিসলেচার, এবং এই আইনের ফলে কমিশন তৈরি হয়েছে আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী। কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এই কাজ করার জন্য, যে অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার সেগুলো তৈরি করার জন্য। এই আইন এবং স্ট্যাটিউটের ফলে কমিশন যে কোনো ধরনের অর্ডার দিতে পারে যেগুলো তার কাজ করার পক্ষে সহায়ক হয়, সেই অনুযায়ী কমিশন কাজ করে। আরেকটি প্রশ্ন তা হলো অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে আজকালকার দিনে তো এরকম ছোট ছোট পরিবার, এরকম দেখা যাচ্ছে যে তার একমাত্র পুত্র বা একমাত্র মেয়ে কলকাতার বাইরে অন্য শহরে থাকে, বৃদ্ধ বাবা মা বা কেউ একজন হয়তো আছেন, ন্যাচারালি সন্তানেরা তার কাছে তাকে নিয়ে রেখেছে। ইনার ক্ষেত্রে কি হবে? ইনি কিন্তু পশ্চিমবঙ্গের আদত বাসিন্দা এবং হয়তো এখানে তার বাড়ি বা ফ্ল্যাট এখনো আছে, কিন্তু বাস করছেন মুম্বাই কি আহমেদাবাদ কি অন্য কোনো শহরে। অর্ডিনারি রেসিডেন্ট সম্বন্ধে কিন্তু আমাদের জনপ্রতিনিধিত্ব আইন খুব ক্লিয়ার। তিনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন সেখানেই তার নাম উঠবে। এবারে অনেককে দেখা যায় যে পড়ার জন্য হয়তো বাইরে গেছেন বা বিদেশে গেছেন, সেক্ষেত্রে তার বাবা মা সেখানে আছেন। যদি তিনি চান তার বাবা মা যেখানে রয়েছেন অর্থাৎ তার বাড়ি যেখানে এবং তিনি সেখানেই ফিরে আসবেন, তাহলে কিন্তু সেখানে তার নাম তুলতে পারেন, এ ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। 2002 যে ভোটার লিস্ট, যাকে আপনারা মূল বেসিক প্রামাণ্য নথি বলে বলছেন, এটা ধরুন সবাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গে 4 দিক থেকে ক্লিক করছেন, আমি পশ্চিমবঙ্গের কথা দিয়ে শুধু বলছি, সেক্ষেত্রে সেটা হ্যাং করে যাওয়া বা দীর্ঘ সময় লেগে যাওয়ার তো একটা সম্ভাবনা থাকে। আপনাদের হয়তো খেয়াল থাকতে পারে যে 28 অক্টোবর অবধি এই সময়টা, মানে 27, 25, 20 এই সময় আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা ওর যে ডোমেনটা আছে সেটা চেঞ্জ করেছি, .gov.in এখন রয়েছে। এখন কিন্তু এই ধরনের কোনো সমস্যা হবে না, মানে যত বেশি সংখ্যার ভোটারই হোক না কেন, এটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের আইটি ডিপার্টমেন্টের সহযোগিতায় এটা রিভ্যাম্প করেছি, এবং যে সার্ভারের সাহায্য নেওয়া হয়েছে, যতগুলি সার্ভার রয়েছে তাতে এই ধরনের হ্যাং হয়ে যাওয়ার বা মানে মাল্টিপল ইউজারও যদি ক্লিক করেন, যত সংখ্যাই হোক না কেন, আমাদের যে এস্টিমেশন আছে তাতে হ্যাং করে যাওয়ার সম্ভাবনা নেই। এটা যথেষ্ট দ্রুতগতি সম্পন্ন হয়েছে। এখন সার প্রক্রিয়াটা ডেটা সেন্সিটিভ, এবং একই সঙ্গে এটা বলতে হয় যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো তো খুব সেন্সিটিভ ইনফরমেশন, সেক্ষেত্রে সাইবার সুরক্ষা, যেটা পৃথিবীর বহু দেশে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, সেই সাইবার সুরক্ষাটা এখানে কিরকম রয়েছে? সিইও ওয়েস্ট বেঙ্গল অথবা আমাদের ইসিআই যে ওয়েবসাইট রয়েছে, এর যে ডেটাবেস যেভাবে প্রিজার্ভ থাকে, এটা মাল্টিপল সিকিউরিটি সিস্টেম রয়েছে এবং এটা মেনটেন করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অর্থাৎ এনআইসি। এনআইসির যে সুরক্ষা বলয় রয়েছে এটা পৃথিবীতে অত্যন্ত প্রশংসনীয়, এবং এখনো অবধি এটা কিন্তু ব্রিচ হয়নি বলতে এটাই বোঝাতে চাইছি যে মাল্টিপল লেয়ার যেগুলো থাকে, যেখানে 1-2 ব্রিচ হলেও পরবর্তী ক্ষেত্রে আর ঢুকতে পারে না, সেটা অটোমেটিক্যালি তাকে সিকিউর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। অর্থাৎ আমরা জানি যে যদি একটা শামুককে খোঁচা দেওয়া হয়, সে যেমন খোলসের মধ্যে ঢুকে একটা বর্ম তৈরি করে, এটাও সোজা বাংলায় বলে সেরকম একটা সিস্টেম অফ সিকিউরিটিতে রয়েছে। এটা নর্মালি যে ব্রিচ করার সম্ভাবনা আপনি বললেন সেটা প্রায় নেই বললেই চলে, এবং ডেটা সুরক্ষা আমাদের আইটি অ্যাক্টের যে সমস্ত রেলিভেন্ট সেকশন আছে সেই অনুযায়ী আইনের বলে এই ডেটা সুরক্ষা করা হয়। কাজেই এদিক থেকে সাধারণ নাগরিকের চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের আজকের এই যে অনুষ্ঠান অর্থাৎ সার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সাধারণ মানুষের যা যা প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম। রাদার আমাদের স্টুডিওতে আমরা উপস্থিত করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী অরিন্দম নিয়োগী মহোদয়কে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং মানুষের এই যাবতীয় যা জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার উত্তরগুলো খুব সহজভাবে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি শেষ পরিশেষে একটাই কথা বলবো যে আমাদের যে ওয়েবসাইট আছে সিইও ওয়েস্ট বেঙ্গল
www.gov.in। এবং তাছাড়া আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলি আছে, সিইও ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে এবং এক্স হ্যান্ডেল অর্থাৎ আর্স্টওয়াইল টুইটার রয়েছে। এই চারটেকেই আমি বলবো সবাইকে ফলো করতে। আমাদের যে কোনো ইনফরমেশন, যে কোনো ধরনের লেটেস্ট গাইডলাইন এগুলোতে আমরা রেগুলার আপলোড করে থাকি এবং আমাদের ওয়েবসাইটটাও আপনারা যে কেউ ক্লিক করতে পারেন। যদি কোনো সমস্যা হয় 1950 একটা টোল ফ্রি নাম্বার আছে, যে ক্ষেত্রে যে কোনো নাগরিক ফোন করে যে কোনো অফিসের দিনে অফিস টাইমের মধ্যে ফোন করে তাদের কোয়ারি এখানে জানালে সমস্ত রকম সহযোগিতা করা হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।